স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম জান্নাত অর্থী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার বেশ কিছু শারীরিক পরীক্ষার ফলাফল আজ পাওয়ার পর বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তারা। সোমবার সকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এদিকে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য তারা বিএনপি নেত্রীকে বিদেশে নিতে চান। এরই মধ্যে বিষয়টি নিয়ে সরকারের সাথে যোগাযোগ হয়েছে, যে কোনো সময় আনুষ্ঠানিক আবেদন করা হবে বলে জানিয়েছেন তার বোন সেলিমা রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আছে সহকর্মী মারুফা রহমান, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মারুফা, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট নিয়ে আসলে চিকিৎসকরা কি জানিয়েছেন, আর তাকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কি জানা গেছে? খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা গতকাল রাতে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডক্টর এজেডিম জাহিদ। তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, তবে সোমবার ভোরবেলায় তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। তারপর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পর খালেদা জিয়াকে মূলত সিসিইউ এ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিকালে তাকে সিসিইউ কেবিনে স্থানান্তর করা হয়। এখনো পর্যন্ত তিনি সিসিইউতেই আছেন, তবে তার কোনো শ্বাসকষ্ট আছে কিনা, কৃত্রিমভাবে তাকে শ্বাস দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর কিন্তু চিকিৎসক এজেডিম জাহিদ আমাদেরকে দেয়নি। সেই সাথে তার করোনার যে আপডেট, অর্থাৎ আপনি জানেন যে 14 দিন পরেও করোনা পজিটিভ ছিল, এখন আবারও পরীক্ষা করা হয়েছে কিনা, তিনি আসলে এখনো করোনা পজিটিভ কিনা নাকি নেগেটিভ, সে বিষয়ে কিন্তু গণমাধ্যমকে স্পষ্ট করে কিছু বলেনি তার চিকিৎসক দল। তো এখন সব মিলে যে অবস্থা, তার পরিবারের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কিছুটা অবনতি হওয়ার কারণেই তাকে সিসিইউতে নেওয়া হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে, অর্থাৎ সিঙ্গাপুরে নিয়ে তারা চিকিৎসা করাতে চান। এবং এই বিষয়টি ধরে গতকালকে কিন্তু যখন খালেদা জিয়ার শ্বাসকষ্ট হয়েছে, তার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলেছেন এবং তার শরীরের এবং তার যে শ্বাসকষ্ট সার্বিক অবস্থা তিনি জানিয়ে রেখেছেন, যেন যে কোনো সময় আসলে বিদেশে নেবার প্রয়োজন হলে তারা নিতে পারে। তবে লিখিত আবেদন এখনো পর্যন্ত করেননি বলে জানিয়েছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। তবে যে কোনো সময় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করবেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে। আর খালেদা জিয়াকে আপনি জানেন যে তিনি সাজাপ্রাপ্ত এবং তিনি কিন্তু শর্ত সাপেক্ষে ফিরোজার বাসায় আছেন বা এই হাসপাতালেই আছেন, যেখানেই আছেন বলুন না কেন, আসলে বিদেশে যাওয়াই এবং বাইরে সবকিছুতেই তার এক ধরনের শর্ত এবং নিষেধাজ্ঞা আছে। সেটি আসলে কতখানি শিথিল করা হবে বা যেতে পারবেন কিনা, সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে আমরা কোনো কিছু জানতে পারিনি। তবে বিএনপি নেতৃবৃন্দ এবং তার পরিবার সকলেরই এখন আসলে মতামত এবং সিদ্ধান্ত যে বিদেশে নেওয়ার ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। আর খালেদা জিয়া আপনি জানেন যে গত 11 এপ্রিল করোনা শনাক্ত হয় অর্থী, তারপর পরবর্তী 14 দিন কিন্তু তার অবস্থা একেবারে স্বাভাবিক ছিল। 27 তারিখে তিনি আবারও এখানে ভর্তি হন। তার আগে একবার এসে এখানে তিনি ফুসফুসের সিটি স্ক্যান করে গেছে। সেই সময় কিন্তু তার চিকিৎসকরা আমাদেরকে বলেছিল তার সংক্রমণ খুবই সামান্য, অর্থাৎ 7%। এখানে আসলে ভয়ের কিছু নেই বা তাকে হাসপাতালে ভর্তি হবার মতো কোনো পরিস্থিতি কিন্তু ছিল না। এবং পুরো সময়ে তারা বলে এসেছে, আপনি জানেন যে তার চিকিৎসক একটি দল এই করোনাকালীন সময়ে সম্পূর্ণ দেখভাল করছেন, তার পুত্রবধূ এটি সমন্বয় করছেন ডক্টর জুবাইদা রহমান। তাদের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে সম্পূর্ণ উপসর্গহীন তিনি, শরীরের সমস্ত প্যারামিটার সবকিছুই স্বাভাবিক ছিল খালেদা জিয়ার এবং খালেদা জিয়া সবকিছুই স্বাভাবিক রয়েছে। কিন্তু এখন এসে আমরা গতকালকে আসলে প্রথম জানতে পারলাম যে তার অবস্থার অবনতি হয়েছে, অর্থাৎ ভোরবেলা শ্বাসকষ্ট অনুভব করেছেন তিনি। তার বয়স 76 বছর। তো এই শ্বাসকষ্ট অনুভব করার পরে প্রাথমিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে আসলে কিন্তু তাকে সিসিইউতে নেওয়া হয়েছে, করোনারি কেয়ার ইউনিটে। অর্থাৎ কিছুটা আসলে তার অবস্থা শারীরিক অবস্থা আসলে সঙ্গীন হয়েছে বলেই কিন্তু সিসিইউতে নেওয়া হয়েছে, এটি আসলে সাধারণভাবেই বোঝা যায়। তবে তার
যে চিকিৎসক এজেডএম জাহিদ গতকাল সর্বশেষ যিনি ব্রিফিং করেছেন সেখানে অনেকগুলো বিষয় কিন্তু স্পষ্ট করা হয়নি। তিনি বলেছেন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আজকে করা হবে, গতকালকেই করা হয়েছে, যার রিপোর্টগুলো হাতে আসলে আসলে সর্বশেষ অবস্থা বোঝা যাবে খালেদা জিয়ার। তো সব মিলিয়ে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে অর্থে। মারুফা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে সহকর্মী মারুফা রহমান এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্তমান খবরাখবর। লকডাউনে নৌরুট বন্ধ থাকলেও নিবন্ধনহীন স্পিডবোট কোনো নিয়মের তোয়াক্কা না করেই চলাচল করছে। সেই সাথে অতিরিক্ত যাত্রী বহন, লাইফ জ্যাকেটের অভাব এবং অতিরিক্ত ভাড়া এসবই নৌপথের নিত্যদিনের চিত্র। আর এসব অনিয়মের কারণেই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আর এসব দেখারও যেন কেউ নেই, জবাবদিহিতাও নেই। বড় কোনো দুর্ঘটনা ঘটলেই টনক নড়ে নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএ সহ ঘাট কর্তৃপক্ষের। মুন্সিগঞ্জ প্রতিনিধি শ্বেতু ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মারুফা রহমান। দক্ষিণবঙ্গের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া বাংলাবাজার নৌরুট। এই নৌরুটে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয় স্পিড বোটে। নিয়ম নীতি তোয়াক্কা না করে অসাধু স্পিড বোট কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি ১৮০ টাকার ভাড়া ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। ১৫০ টাকার জায়গায় ৩০০ টাকা করে নিত। তারা তো ওই মানুষ ওঠার পরে যে মানুষ মরবে না বাঁচবে মানে সেই দিকে তারা খেয়াল করে না। যেখানে আপনার যাত্রী ১৫ জন সেখানে হয়তো ২ জন আরো মারা যায়। নেই দক্ষ চালক, যাত্রীদের দেয়া হয় না লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সামগ্রী। প্রশাসনের কাছে আমরা এর উচিত বিচারের আওতায় এদেরকে আনা হোক, এটা আমরা চাই, বিচার চাই। তবে বরাবরের মতোই এসব ঘটনার কোনো দায় নিতে চায়নি ঘাট কর্তৃপক্ষ। কতগুলো বোট চলে তার ভিতরে দেখা গেছে হয়তো 25% বোটের রেজিস্ট্রেশন আছে, বাকি 75% রেজিস্ট্রেশন নাই। তো যখন কোন বোটের মানে স্পিড বোটের যখন রেজিস্ট্রেশন থাকবে না, তখন কিন্তু সে স্বেচ্ছাচারী হয়ে যাবে, তখন কিন্তু সে ওই কারো আইন মানবে না। এই যে স্পিড বোটের যে পক্ষটা, এটা ইজারাদারের একটা পক্ষ আছে, সংশ্লিষ্ট মালিকদের একটা পক্ষ আছে, বিআইডব্লিউটি একটা পক্ষ আছে। এখন দেখা গেছে যে এই যে এতগুলো পক্ষ, প্রত্যেকটা পক্ষই কিন্তু কম বেশি চাচ্ছে যে এটা রেজিস্ট্রেশনের আওতায় আসুক। নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ বলেছেন, শিমুলিয়া ঘাট থেকে বন্ধ রয়েছে স্পিড বোট। সোমবার বাংলাবাজার ফেরিঘাটে এক দুর্ঘটনায় পদ্মা থেকে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুরের শিবচরে দুটি নৌযানের সংঘর্ষে ২৬ জন প্রাণহানির ঘটনায় বোটের মালিক, চালক সহ ৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শিবচর থানায় সোমবার রাতে মামলা করে নৌ পুলিশ। তাতে গ্রেফতার দেখানো হয়েছে আহত বোট চালককে। সোমবার সকালে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বাল্কহেড ও যাত্রী বোঝাই স্পিড বোটের সংঘর্ষে নিহত হয় ২৬ জন। জীবিত উদ্ধার করা হয় স্পিড বোটের চালক সহ ৫ জনকে। জানা যায় স্পিড বোটটির কোনো নিবন্ধন ছিল না, এর চালকের ছিল না দক্ষতার সার্টিফিকেট। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঝুঁকি নিয়ে চলছে নৌকায় যাত্রী পারাপার। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আর শামীম, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এই রুটে নৌকায় যাত্রী পারাপার করা হয়, বিআইডব্লিউডি এর পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজধানীর সাথে যোগাযোগের দৌলতদিয়া পাটের নৌরুট কিন্তু একটি গুরুত্বপূর্ণ নৌরুট। এই নৌরুট দিয়ে প্রতিদিনই কিন্তু হাজার হাজার যাত্রী পারাপার হয়ে থাকে এবং যানবাহনগুলি পার হয়ে থাকে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এই নৌরুটে কিন্তু লকডাউনের শুরু থেকেই কিন্তু লঞ্চ চলাচল বন্ধ করার কারণে কিন্তু বিআইডব্লিউটিসি শুধু সীমিত আকারে ফেরি চলাচল চালু রেখেছেন। কিন্তু এই সুযোগে কিন্তু আমরা একটি জিনিসকে লক্ষ্য করতে পারি যে এই সুযোগে ইঞ্জিন চালিত নৌকাগুলি কিন্তু তারা পালিয়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তারা চলাচল করে। তাদের কিন্তু এই সব ইঞ্জিন চালিত নৌকার কিন্তু স্থানীয় কিন্তু ঘাট নেই। এরা কিন্তু ফেরি ঘাটের আশপাশের থেকেই পালিয়ে থেকেই কিন্তু তারা, আমি একটি কিন্তু ট্রলার কিন্তু আপনাকে ইঞ্জিন চালিত নৌকা কিন্তু আপনাকে দেখাতে পাচ্ছি যে ইঞ্জিন চালিত নৌকা কিন্তু পল্টনের পাশে লাগানো আছে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে তারা
এই জায়গায় রয়েছে। এখানে কিছুক্ষণ পরে যাত্রী যখন একসাথে আসে তখন কিন্তু যাত্রী নিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা প্রতিনিয়তই এইভাবেই চলাচল করে। তো আমি একটি বিষয় আপনাকে বলতে চাচ্ছি যে দৌলতদিয়া পাটির নৌরুটে কিন্তু প্রায় 50টি ইঞ্জিন চালিত নৌকা প্রতিনিয়তই চলছে। তো এই জায়গা কিন্তু দৌলতদিয়া নৌ পুলিশের চোখের সামনে কিন্তু তারা প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চলছে। তো আমরা আরেকটা বিষয় জানি যে দৌলতদিয়া যাত্রীগুলো সহজে পারাপার হওয়ার তার রথ চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে এইসব ইঞ্জিন চালিত নৌকায় নিয়মিত পারাপার হচ্ছে। তো এইসব নৌকাগুলো কিন্তু দৌলতদিয়া আশপাশে না রেখে তারা কিন্তু চর এলাকায় এসব যাত্রীগুলোকে নামিয়ে দিচ্ছে। তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আবার ঘাটে এসে তারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। অর্থী শামীম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে দৌলতদিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস। সোমবার রাতে এক যৌথ টুইট বার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন তারা। কী কারণে নেওয়া হলো এই সিদ্ধান্ত, সেই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিচ্ছেদ হয়ে গেলেও নিজেদের দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের কাজ একসাথেই চালিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তারা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। একসময়ের শীর্ষধনীর ব্যক্তিগত এ সিদ্ধান্ত সিংহভাগ মানুষের কাছেই ছিল অপ্রত্যাশিত। সোমবার এক যৌথ টুইট বার্তায় বিল গেটস ও মেলিন্ডা জানান, নিজেদের সম্পর্কের উপর নিরীক্ষা ও চিন্তাভাবনার পর তারা তাদের সংসারের ইতি টানতে যাচ্ছেন। যুগল হিসেবে আর থাকতে পারবেন বলে মনে হয় না তাদের। 1980-র দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফটের কোম্পানিতে যোগ দিলে পরিচয় হয় তাদের। প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগদান করেছিলেন মেলিন্ডা, আর বিল ছিলেন কোম্পানিটির সিইও। পরবর্তীতে প্রেমের সম্পর্কে জড়ান তারা, আর 1994 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 সন্তান রয়েছে। বিয়ের 6 বছর পর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন এ যুগল। বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে শত শত কোটি ডলার ব্যয় করে আসছে সংস্থাটি। এছাড়াও আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে গিভিং প্লেস নামের একটি উদ্যোগ শুরু করেন এই দম্পতি। বর্তমানে বিশ্বের সেরা ধনীদের তালিকায় 4র্থ অবস্থানে রয়েছেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ $12,400 কোটি। নিবিড় আমিন, নিউজ 24। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতার ভূমিধস জয়ে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের আগামী নির্বাচনগুলোতে এর প্রভাব পড়বে বলেও মনে করছেন তারা। কেউ কেউ বলছেন, এবারের লড়াইটা ছিল বাঙালি আর বহিরাগতের, যার মাসুল মোদী সরকারকে অচিরেই আরো বড়ভাবে দিতে হতে পারে। কলকাতা থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার। পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভায় 213 আসন পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। অপরদিকে গত নির্বাচনে 3 আসনের ব্যবধান বাড়িয়ে বিজেপি পেল 77টি আসন। রাজ্যের নিরিখে বিজেপি ফল ভালো করলেও নৈতিক হার বলে মনে করছেন অনেকে, এবং তার প্রভাব পড়বে ভারতের আগামী নির্বাচনগুলো। এ বিষয়ে কলকাতার দর্শন বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য বলেন, এই লড়াই ছিল বাঙালি এবং বহিরাগতের লড়াই। এর প্রভাব অবশ্যই পড়বে ভারতের আসন্ন নির্বাচনগুলো। ভোটের ফলাফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ভোটাররা ফিরিয়ে এনেছেন তৃণমূল কংগ্রেসকে। অর্থাৎ এই ফলাফল থেকে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের ভোটাররা তার বাঙালি সত্তাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। বাংলার মানুষকে ওরা কিনতে পারেনি। বিজেপির হার এবং মমতার জয় নিয়ে অধ্যাপক তথা বাংলা ভাষাবিদ ইমানুল হক বলেন, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে সবাইকে কিনে ফেলবে। বাংলার মানুষকে ওরা কিনতে পারেনি। 25টা কারণে এই বাংলা ওরা জয় করতে পারেনি। তার মধ্যে একটা যেমন মমতা বা পিকের কৌশল, তেমনি হচ্ছে যে ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্য, বাঙালি অস্মিতা। তবে মমতার যে ক্ষমতায় আসবে তা সমীক্ষাগুলো আন্দাজি দিয়েছিল। তবে এই পরিমাণে জনাদেশ মিলবে তা ভাবতেও পারেনি তৃণমূল দলের অভ্যন্তরে। শুধু আসন নয়, ভোটের মার্জিন সংখ্যাও বেড়েছে এবার। এ নিয়ে সাংবাদিক সুকুমার দেবনাথ বলেন, স্বাস্থ্যসাথী কার্ড, 2 টাকার চাল মানুষের কাছে একদম যখনই প্রয়োজন দলীয় কর্মীদের পাঠিয়ে দেওয়া,
এই জনসংযোগই শেষ পর্যন্ত কামাল করে দিয়ে মমতাকে 215-তে অর্থাৎ তৃতীয়বারের জন্য নবান্নে পাঠালো। ফলে এখন সময়ের অপেক্ষা মমতার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা। তবে একথা নিশ্চিত, মমতার এই জয় ভারতের মোদী বিরোধী শক্তিকে আরও একবার অক্সিজেন দিল। বিজেপির শেষের শুরু কিনা তা তো সময় বলবে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। করোনার কারণে ঈদকে সামনে রেখে উৎসব নেই রাজশাহীর সিল্কের কারখানাগুলোতে। একই অবস্থা টাঙ্গাইলের তাঁতপুল্যগুলোতেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহিদ এবং আতিকুর রহমান। শুরুতেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহিদ। শাহিদ, রাজশাহী সিল্কের কদর পুরো দেশ জুড়ে। রমজান শেষে ঈদের আগে এর চাহিদা থাকে সর্বোচ্চ। এবারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? শুভ সকাল অর্থী। শুধু সারা দেশেই নয়, দেশের বাইরেও কিন্তু রাজশাহী সিল্কের যে চাহিদা সেটি আছে। গত 2 বছর থেকে করোনার কারণে কিন্তু সেই যে সিল্কের যে ঐতিহ্য বা বেচা কিনা সেটাতে কিন্তু ভাটা পড়েছে। আমরা আছি রাজশাহীর একটি শোরুমে, যেখানে দেখানোর চেষ্টা করি যে অন্য সময়ে ঈদের যেহেতু আর 8-9 দিন বাকি আছে, এই সময় কিন্তু উপচে পড়া ভিড় থাকে ক্রেতাদের। এবার কিন্তু সেই ভিড়টি নেই এবং শাড়ির কেনার জন্য নারীরা যেভাবে এখানে আসেন সেটি কিন্তু এবার এখানে দেখা যাচ্ছে না। এবং যারা এই বিক্রেতারা আছেন বা যারা শোরুমের ওনাররা আছেন, তারা যেটি বলছেন যে গত বছর করোনার কারণে লকডাউনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও যেহেতু তার ধারাবাহিকতা আছে, উৎপাদন কমেছে, বেচা বিক্রি কমেছে এবং অনেক কারখানা কিন্তু সপুরা এই পাশে উষা সিল্ক আছে, যেগুলো নাম করা সিল্ক, সেগুলো কোনো রকমের টিকে থাকলেও অন্য যে কারখানাগুলো সেগুলো অনেকগুলি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা একটু জানতে চাই, এখানে যারা আছেন আপনার কাছে একটু জানতে চাই কি কি সিল্কের শাড়ি পাওয়া যায় এখানে। আমাদের এখানে মূলত রাজশাহী সিল্কের মসলিনের উপর, তারপরে এন্ডি মটকার উপর অল ওভার যেগুলো আমরা কাজ করি সেগুলোই চাহিদা বরাবরই থাকে। তারপরে আমাদের বলাকা সিল্কের, আনুষঙ্গিক সিল্কের, র সিল্কের, এগুলোর চাহিদা তো আমাদের ধারাবাহিক সবসময় থাকেই। বেচা বিক্রি কেমন হচ্ছে এবার? বেচা বিক্রি সত্যি কথা বলতে কি যে গতবারে এই করোনা ক্রাইসিসে যতটা আমরা মনে করেছিলাম যে ব্যবসাটা হবে সেটা তো হয়নি, নতুন একটা রোগ হিসাবে কোভিড-19-এর। এবারও আমরা প্রোডাকশানের 96% অবশ্য আমরা চলে গিয়েছিলাম, যে ভেবেছিলাম যে এবার হয়তো আমরা ব্যবসাটা পাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এবার সংক্রমণটা বৃদ্ধি পাওয়াতে ঠিক কাস্টমাররা আতঙ্কিত, তারাও কেনাকাটার দিকে বেশি ঝুঁকেনি। আর আমরাও মোটামুটি প্রস্তুতি নিয়ে আমরা খুব ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা কথা বলছিলাম উষা সিল্কের যিনি আছেন, তিনি যেটি বলছিলেন যে বেচা বিক্রির যে প্রস্তুতি তারা রেখেছিলেন, শেষ মুহূর্তে সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বেচা বিক্রিতে একেবারে ধস নেমেছে, তারা ক্ষতির মুখে পড়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে সিল্কের সর্বশেষ খবর আমার কাছে। অর্থে ফিরছি স্টুডিওতে আপনার কাছে। আপনাকে ধন্যবাদ শাহিদ। আমরা একটু এবারে টাঙ্গাইলে চলে যেতে চাই। করটিয়া হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, তাঁত কাপড়ে দেশের অন্যতম বৃহত্তম হাট, ঈদকে সামনে রেখে বেচাকেনা কেমন চলছে সেখানে, আর তাঁতিরা কি বলছেন? ধন্যবাদ অর্থী। গত 2 বছর যাবৎ টাঙ্গাইলে যে বিখ্যাত যে করটিয়া হাট, সেই হাটে কিন্তু অনেকটাই বেচা বিক্রি খুবই কম। সেই এসে থাকেন এবং এই বাজারে মূলত যে তাঁতের শাড়ি সেটি কিন্তু রয়েছে এবং সকাল থেকে এই হাটটি আসলে বসানো হয় এবং 2 দিন যাবৎ এই শাড়ির হাট চলে। ঈদের শেষ মুহূর্তে এই হাটের বেচা বিক্রি তারা শুরু করেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে গত বছর থেকে দেশের করোনার সংখ্যা বেড়ে যাওয়ায় এবং এই বছরও যে ঈদ এবং বৈশাখী, পহেলা বৈশাখ এবং ঈদের যে রকম বেচা বিক্রি হওয়ার কথা সেটি কিন্তু একদমই হচ্ছে না এবং তারা কিন্তু। আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রাজশাহী এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহিদ এবং আতিকুর রহমান। সংবাদে এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 10টার সংবাদ। এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন।
আসছে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেটে কৃষি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও বিশিষ্টজনেরা। তারা বলছেন, মহামারী করোনাকালে অর্থনীতি টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে কৃষি। বিশ্লেষকের পরামর্শ, গ্রামের কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি বীমায় সরকারি ভর্তুকি এবং পর্যাপ্ত নীতি সহায়তা রাখতে হবে বাজেটে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কৃষির হাত ধরে কেবল গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার নয়, একসময়ের তলাবিহীন ঝুড়ি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি কিংবা অকৃষি কাজের উপর নির্ভর করে বিস্ময়কর পরিবর্তন ঘটেছে গ্রাম বাংলার আনাচে কানাচে। কৃষি শুমারি 2019-এর তথ্য বলছে, দেশের প্রায় 47% পরিবার এখনও কৃষির উপর নির্ভরশীল। তাই স্বাধীনতা পরবর্তী কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে খাতের অবদান প্রায় 14%। সুপার সাইক্লোন আম্পান কিংবা করোনা মহামারী, ভয়াবহ দুর্যোগেও টিকে থাকার বড় নির্ভরতা দেশের কৃষিখাত। মহামারী করোনা মোকাবেলায় চলতি অর্থবছরে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী, যেখানে করোনা পরিস্থিতিতে কৃষিখাতে প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আসছে বাজেটেও কৃষিকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কৃষি ও কৃষি উপখাতে উৎপাদনশীলতা বাড়াতে যান্ত্রিকীকরণের উপরও জোর দিয়েছেন বিশ্লেষকরা। উৎপাদনশীলতা বাড়াতে হবে। উৎপাদনশীলতা বাড়াতে হলে তাদের আরো কিছু অর্থায়ন লাগবে, তাদের প্রযুক্তি লাগবে, তাদের বাজারজাতকরণের সহায়তা লাগবে। আর এখন কিছু শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু করছে, তাদেরকে আমি মনে করি আরো উৎসাহিত করা উচিত। ধান চাষের ক্ষেত্রে ভর্তুকি অব্যাহত রাখাটা খুব জরুরি এবং প্রয়োজনীয় ভর্তুকি বাড়ানো, অন্যথায় ধান চাষিরা অন্য ফসলে চলে যাবে, তখন খাদ্য ঘাটতির একটা সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, করোনাকালীন এই সময়টাতে অনেক কৃষক যাদের চাকরি চলে গেছে, অনেক তরুণরা কৃষির সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের জন্য খুব অ্যাট্রাকটিভ প্যাকেজ নিয়ে আসা হবে। কৃষকের কল্যাণে কৃষি বীমায় সরকারি ভর্তুকি বাড়ানোর পাশাপাশি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। কৃষি বীমার ভেতরে আনাটা খুব দরকার। এ কারণে বীমায় না আনলে প্রাকৃতিক দুর্যোগে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে করে সে কৃষি থেকে সরে অন্য পেশাতে চলে যেতে পারে। সরকার প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে একটা ভর্তুকি সহায়তা এগিয়ে আসতে পারে। যে কৃষক যাতে দাম পায় সেদিকে আমাদের নজর দিতে হবে এবং তাদেরকে সহায়তা করতে হবে ফসল কাটার পরে, যাতে তারা ফসল বিক্রি না করে ফেলে, তখন সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করতে হবে। চলতি অর্থ বছরের বাজেটে কৃষি খাতের জন্য ভর্তুকি বাবদ বরাদ্দ দেওয়া হয় 9,500 কোটি টাকা, যা আসছে বাজেটে আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ উপলক্ষে জর্দোসি, কারচুপি আর হাতের কাজের পোশাকের পসরা সাজিয়েছেন গুলশানের দোকানিরা। উৎসব আর আভিজাত্যকে মাথায় রেখে এসব পোশাকেই স্বাচ্ছন্দ্য যেন ক্রেতাদের। অন্যদিকে একদম স্বল্প আয়ের ক্রেতাদের জন্য হরেক রকমের পণ্য নিয়ে তৈরি মিরপুরের বিক্রেতারা। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। উৎসব পার্বণ মানেই নতুন পোশাক, সাথে থাকতে হবে আভিজাত্য। এসবকে মাথায় রেখে ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাকের পসরা সাজিয়েছেন গুলশানের পিঙ্ক সিটির বিক্রেতারা। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় জড়োয়া পোশাক আর লেহেঙ্গার বাহার। এসব পোশাকে রয়েছে জর্দোসি, কারচুপি আর হাতের কাজের নকশা। অন্যদিকে দেশীয় পোশাকে বিদেশি নকশার কাজও নজর কাড়ছে ক্রেতাদের। সারারা তো আছেই, গারারা আছে, লেহেঙ্গা আছে, কোটি কামিজগুলো আসছে, কিছু আছে টপসের সাথে স্কার্ট, শাড়ি সেট আসছে, রেডি করা শাড়ি জাস্ট পরে ফেলবে এরকম কিছু এসেছে। ক্রেতাদের সবচেয়ে বেশি এখন গরমকালে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কুর্তি, এছাড়া মাসলিন শাড়িগুলো খুব বেশি পছন্দ করে সবাই। আর এখানে আরেকটা জিনিস বেশি ভালো কাজ হয়, যেটা হচ্ছে জারদোজির কাজগুলো। একদিকে গ্রীষ্মের তাপদাহ, অন্যদিকে প্যান্ডেমিক পরিস্থিতি, সবকিছু বিবেচনা করেই পোশাক নির্বাচন করছেন ক্রেতারা। ডিজাইনগুলা একটু এক্সক্লুসিভ মনে হয়েছে। আমি বাই দিস টাইম আমি একটু যমুনা ফিউচার পার্কেও ঘুরে এসেছি, সো সেখান থেকে এখানে আমার কাছে ভালো লেগেছে। কিছু গাউন কিনেছি এবং আমার মামুনি আমাকে কিছু অ্যাক্সেসরিজ যেমন ব্রেসলেট, তারপরে নেকলেস, এরকম কিছু অ্যাক্সেসরিজ কিনে দিয়েছে। প্রথমত আসলে সকালবেলা একটু কটন ড্রেস পরা হবে, বিকেলে যখন ওয়েদারটা একটু ঠান্ডা হবে তখন হয়তো বা গর্জিয়াস ড্রেসটা পরে বের হব, এভাবে চিন্তা করেছি। এদিকে ইফতারের পর জমে ওঠে মিরপুরের 10-এর হোপ মার্কেট। একই ছাদের নিচে পোশাক থেকে শুরু করে প্রায় সবকিছুই পাওয়া যায় এই মার্কেটে। তাই
ব্যয় সাধ্যের মধ্যে পছন্দসই পোশাক সহ অন্যান্য পণ্য কিনতে ঢু মারছেন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিগত দিনে কোনো সরকার দরিদ্র অসহায় মানুষের দাঁড়ায়নি। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি আজ সকালে ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের প্রায় 1000 হতদরিদ্র এবং অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি লালমোহন উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।